আসসালামু আলাইকুম। বিবিএস সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেড থেকে আজকে 1 নম্বর ক্লাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা। কারণ হলো এই অধ্যায়ের মধ্যে এমন দুইটা ফরম্যাটের অঙ্ক আছে, যে দুইটা ফরম্যাটের অঙ্কই থাকতে পারে পরীক্ষায়, তাহলে 20 মার্কস, যে কোনো একটা তো 100%। আমার কাছে মনে হচ্ছে যে দুইটা ফরম্যাটেরই অঙ্ক পরীক্ষায় থাকবে। এগুলো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি বেসিক বিষয়গুলো হাতে কলমে তোমাদেরকে লিখে বোঝাবো আমার ডিজিটাল নোটের মধ্যে। যদি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে পারো, ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। শুধু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে। আমি আলোচনা শুরু করছি। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। প্রিয় শিক্ষার্থী, দুইটা ফরম্যাটের অঙ্কের সমাধান তোমাদেরকে শিখতে হবে। তো এগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবেন। সময় যাতে কম লাগে আমি আগে থেকে লিখে নিয়েছি, আমি একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। শুরুতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট। ব্যাটের হিসাব। ব্যাট কি? ব্যাটের পূর্ণরূপ কি? ব্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কি? তো এটা জানার আগে আমরা আলোচনা করব কর কি। তোমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের আয়কর বিধি বইয়ের অঙ্কের সমাধান করেছ। একটি দেশের নাগরিক অথবা বাংলাদেশের নাগরিক বিভিন্ন পেশায় নিয়োজিত যারা থাকেন, যেমন কেউ চাকরি করেন, কেউ কৃষিখাত থেকে ইনকাম করেন, কারো বাসা বাড়ি আছে, বাসা বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেন, এরকম আছেন না? এই যে ইনকাম করেন, ইনকামের উপরে সরকারকে কর দিতে হয়। যে কর দেওয়াটা বাধ্যতামূলক। কর দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, আরেকটা পরোক্ষ কর। এই যে যেই পরিমাণ ইনকাম হবে সেই পরিমাণ ইনকামের উপরে কর দিতে হবে, এটা বাধ্যতামূলক। আবার এমন কিছু কর আছে যেটা পরোক্ষ কর। পরোক্ষ করের উদাহরণ আমি দিতে পারি, যে এটা সরাসরি পড়ে না, কেউ যদি ব্যবহার করে বা কোনো ধরনের কাজ করার মাধ্যমে প্রভাবিত হয়, ঠিক তখনই তাকে কর দিতে হয়, মানে সরকারকে ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। আমি কিছু উদাহরণ দিই। যেমন একজন ব্যক্তি একটা অপরাধ করলো, অপরাধ করার কারণেই কিন্তু তাকে জরিমানা দিতে হবে। জরিমানার টাকাটা কে পাবে? সরকার পাবে। তাহলে এটা ধরে নিতে পারো তোমরা পরোক্ষ কর। অথবা একজন ব্যক্তি কোনো কিছু রেজিস্ট্রেশন করবে বা সরকারি ফি দিবে, যখন কোনো নির্দিষ্ট সুবিধা বুক করবে ঠিক তখনই কিন্তু ফিটা দিবে। তাহলে ফি দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। এটা হলো প্রত্যক্ষ কর। আর ব্যাট মূল্য সংযোজন কর বলতে কি বোঝানো হয়েছে জানো? যখন কোনো পণ্য বিক্রি করা হবে, তো বিক্রয়কৃত মূল্যের সাথে ট্যাক্সের টাকা যোগ করা হয়। যেমন ধরো একটা প্রোডাক্টের এই উৎপাদন খরচ, কারখানায় তো উৎপাদন করা হয়, একটু পরে আলোচনা করব। 8 টাকা, 8 টাকা এটা বিক্রি করা হবে, তার সাথে ট্যাক্সের আরও 1 টাকা, তাহলে এটার বিক্রয় মূল্য 9 টাকা। এই ট্যাক্সের যে টাকাটা এটা সরকারকে দিতে হবে, সরকারি কোষাগারে দিতে হবে। তার মানে যে সকল প্রতিষ্ঠান কোনো পণ্য উৎপাদন করেন, তো এই উৎপাদনের যে প্রোডাক্ট আছে ওইটা বিক্রয় করার সময় যে ট্যাক্স বা পণ্যের মূল্যের সাথে অতিরিক্ত মূল্য সংযোজন কর যুক্ত করেন, ওই টাকাটা সরকারকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য ওই ব্যক্তির নামে যে অ্যাকাউন্ট করা হয় ওইটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আমরা আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধানও করব। এখন শুরুতে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। যাদের ব্যাট দিতে হয়, ক্রয় বিক্রয়ে যে কোনো প্রোডাক্টের সাথে যে ব্যাট যুক্ত থাকে, এরকম যদি হয়, তো কোনো পণ্য যদি ক্রয় করা হয় নগদে কিংবা বাকিতে, তখন জার্নাল এটা ক্যাশ পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। নগদ যদি হয় ক্যাশ ক্রেডিট, আর পাওনাদার বাকিতে যদি হয় অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ক্রয় করলে তো নগদ চলেই যাবে, এই জন্য ক্যাশ ক্রেডিট। তো তোমরা রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশনের 1 নম্বর ক্লাসগুলো দেখে নিও, এটা আরও সহজে তোমরা বুঝতে পারবে। মানে আমি এক কথায় বলতে চাই, পণ্য ক্রয় করলে এই জার্নাল, যদি পণ্য বিক্রয় হয় তখন জার্নাল দিতে হবে। বিক্রয় করলে নগদ পাবেন ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, সবসময় এই জার্নাল মনে রেখো। আর যদি বাকিতে হয় তখন ক্যাশের জায়গায় তুমি লিখতে পারো অ্যাকাউন্ট রিসিভেবল। নগদে যদি বিক্রয় করো তাহলে তো ক্যাশ ডেবিট, আর যদি বাকিতে বিক্রয় হয় তখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে? এটা সব সময়, তারপরেও আমি একটু পরে আবার বুঝাবো।
যখন তুমি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে বা সরকারি কোষাগারে ব্যাট ডেপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারি সরকারি কোষাগারে ব্যাটটা জমা দিবে, তখনই তোমাকে এই জার্নালটা দিতে হবে। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট করতে হবে। ক্যাশ বা ব্যাংক যে কোনোটা লিখতে পারো, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট করতে হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করতে হবে সব সময়। যে কোনো ধরনের সম্পদ যদি তুমি ক্রয় করে থাকো, যে কোনো ধরনের সম্পদ, যেমন পারচেজ ইকুইপমেন্ট এনি অ্যাসেট, যে কোনো সম্পদ যদি ক্রয় করো, ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। সম্পদ ক্রয় করলে কিন্তু নগদ চলে যাবে, এই জন্য ক্যাশটা ক্রেডিট। আর যখন তুমি কোনো সম্পদ ক্রয় করবে, সম্পদ চলে আসবে, ইকুইপমেন্ট ডেবিট। নাম্বার 1 ক্লাস করলে আসলে তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে। তারপরে ইম্পর্টেন্ট একটা আলোচনা আছে। ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে চাই, দেখো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পারচেজ অথবা সেলসের সাথে হুইচ বা প্লাস যুক্ত থাকলে আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাটের টাকা যেটা বাইর করব ডিরেক্ট 15%। যদি পারচেজ বা সেলসের টাকা 1 লক্ষ টাকা হয় এরকম, তাহলে ডিরেক্ট 15% আমরা বাইর করব। কিন্তু পারচেজ বা সেলসের সাথে ইনক্লুডিং বা উইথ থাকলে তখন ব্যাট বাইর করার নিয়ম কি জানো? যদি 15% ব্যাট হয়, তুমি 15 দ্বারা গুণ করবে, 115 দ্বারা ভাগ করবে, মানে 15 100 এর সাথে যোগ করে নিবে। যদি 4% ব্যাট হয়, তখন 4 দ্বারা গুণ করবে, 104 দ্বারা ভাগ করবে, মানে যত পার্সেন্ট বলবে এটা 100 এর সাথে যোগ করে ওইটা দ্বারা ভাগ, ওই পার্সেন্টেজ দ্বারা গুণ। যেমন ধরো 1 লক্ষ, এটাকে যদি 15% ব্যাট হয়, আমি 15 দ্বারা গুণ করব, 115 দ্বারা ভাগ করব, যদি ইনক্লুডিং বা উইথ থাকে। আর হুইচ বা প্লাস থাকলে ডিরেক্ট 15% বাইর করব। দেখো তো আমার এই কথাটা বুঝতে পেরেছো কিনা। আমি একটু পরে আরো ব্যাখ্যা করে একটা অঙ্কের সমাধানই তো তোমাদেরকে বোঝাবো। ওকে, তারপর তোমাদের কাছে আমার এখন একটা প্রশ্ন, আমাকে তোমরা মনে মনে উত্তরটা চিন্তা করবে। যে কোনো প্রোডাক্ট কোথায় তৈরি করা হয়? আমি জানি সবাই উত্তরে বলবেন কারখানায়। ওকে, কারখানায় যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে কি প্রয়োজন আমাকে বলো তো। এটা দেখতে চাই যে তোমার জানা আছে কিনা। নাম্বার 1, তোমার মেটেরিয়াল প্রয়োজন। আমি একটু পরে অবশ্যই তোমাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। মেটেরিয়াল বা কাঁচামালের প্রয়োজন। ওকে, লেবার অথবা শ্রমিকের প্রয়োজন, যারা প্রোডাক্টটা তৈরি করবে তাদের তো শ্রমিকের প্রয়োজন আছে, শ্রমিকের প্রয়োজন। নাম্বার 3, ওভারহেডের প্রয়োজন। ওভারহেড কি? ওভারহেডের বাংলা অর্থ হচ্ছে উপরি খরচ, উপরি খরচের প্রয়োজন। মেটেরিয়াল প্রয়োজন, লেবার প্রয়োজন, তারপর ওভারহেডের প্রয়োজন। উপরি খরচ কি? যেমন ধরো কারখানায় বিদ্যুতের প্রয়োজন আছে, জ্বালানি খরচের প্রয়োজন আছে। তারপরে এই কারখানার মধ্যে দেখা গেছে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো তৈরি করা হয়, তো এই যন্ত্রপাতি প্রয়োজন আছে, কারণ বিভিন্ন কিছু তৈরি করা হয় তো যন্ত্রপাতির প্রয়োজন আছে। এই যন্ত্রপাতির অপচয় আছে, অপচয় তো ব্যয়ের মধ্যে পড়ে, আমরা নাম্বার 1 ক্লাসে আলোচনা করেছি। এই যে যন্ত্রপাতি ব্যবহার করা হবে, তো এক একটা যন্ত্রপাতি ধরে নিলাম 5 বছর চালানো যাবে, 5 বছর পরে তো নতুন আরও একটার প্রয়োজন আছে, তখন তো এটা নগদ টাকা দিয়েই কিন্তু নতুন করে ক্রয় করতে হবে, এই জন্য অবচয়ের হিসাব রাখা হয়। এই 3টা আইটেমের প্রয়োজন যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য, মেটেরিয়াল, লেবার, ওভারহেড। ওকে, কারখানায় তৈরি করা হয়। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কোর্সশিট এটার মাধ্যমে একটা কারখানায় পণ্য উৎপাদন থেকে, মানে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত যাবতীয় হিসাব রাখা হয়। আবার টার্গেট কিন্তু একেবারে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর পর্যন্ত যাওয়া, তার আগে এইটা জানার প্রয়োজন আছে। লক্ষ্য করো, ধারাবাহিক ক্লাস থেকেই বুঝতে পারবেন। হিসাব রাখা হয় যে একটি কারখানায় কোর্সশিট তৈরি করা হয় শুরুতে ওপেনিং র মেটেরিয়াল, প্রারম্ভিক কাঁচামাল। তারপর কি পরিমাণ কাঁচামাল তুমি নতুন ক্রয় করেছো। উদাহরণস্বরূপ আমার কাছে 5 টাকার কাঁচামাল আছে, নতুন করে আমি আরও 10 টাকার কাঁচামাল ক্রয় করে নিছি। কেন? প্রোডাক্ট উৎপাদন করার জন্য। তাহলে টোটাল হলো কত? টোটাল হলো 15 টাকা। উদাহরণস্বরূপ ইন্ডিং যে কাঁচামাল আছে, মনে করলাম ইন্ডিং আমার কাছে 3 টাকার কাঁচামাল বাকি আছে। ইন্ডিং কাঁচামাল লেস মানে মাইনাস করতে হবে, মাইনাস করলে যেটা পাওয়া যাবে, যেমন 15 থেকে 3 মাইনাস করলে 12 টাকা। এই 12 টাকা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। প্রশ্ন হলো এটা হলো কিভাবে? লক্ষ্য করো,
তুমি তো এখানে কোর্সশিট বাইর করবে, একটা প্রোডাক্টের পিছনে তোমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে সেই খরচের টাকাটাও বাইর করতে হবে, প্লাস তোমাকে প্রফিটও করতে হবে, আয় করতে হবে। আয়ের হিসাবটা তুমি কিভাবে করবে? এখন তোমার কতটুকু কাঁচামাল লেগেছে সেটাই তো বাইর করতে হবে, তাই না? তো লক্ষ্য করো, বছরের প্রথমে তোমার কাছে 5 টাকার কাঁচামাল ছিল, তুমি আরও 10 টাকার কাঁচামাল ক্রয় করে নিছো, 15 টাকার কাঁচামাল হলো। কিন্তু বছরের প্রথমে এটা বছরের শেষে দেখলেন তোমার কাছে 3 টাকার কাঁচামাল আছে, তাহলে বাকি 12 টাকার কাঁচামাল কোথায় গেল? ওইটা ব্যবহার হয়ে গেছে। ওইটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে। তার সাথে লেবারের যে খরচটা, ডিরেক্ট লেবার কস্ট, ওইটা যোগ করলে, ধরে নিলাম আমি লেবারের খরচ আরও 3 টাকা, ওইটা যোগ করলে যে 15 টাকা পাওয়া যায়, এই 15 টাকাকে বলা হয় প্রাইম কস্ট অথবা মুখ্য ব্যয়। তো এটা হচ্ছে প্রাইম কস্ট অথবা মুখ্য ব্যয়, তাই না? এখন এই ব্যয় তুমি পেলে, মানে প্রোডাক্টের পিছনে কি পরিমাণ ব্যয় হলো, মুখ্য ব্যয় পর্যন্ত বা প্রাইম কস্ট পর্যন্ত তুমি পেয়ে গেলে। এখন যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, যেমন ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকতে পারে, ইনডাইরেক্ট লেবার থাকতে পারে, ফ্যাক্টরি রেন্ট মানে ফ্যাক্টরি ভাড়া থাকতে পারে, ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি যন্ত্রপাতির অবচয় থাকতে পারে। তো এই ধরনের ব্যয় সমূহ ফ্যাক্টরি ওভারহেড তুমি এখানে যোগ করে নিবে। আমি ধরে নিলাম যে এটা যোগ করে যতটা ব্যয় থাকুক না কেন, যোগ করে এখানে 8 টাকা হয়েছে আমি ধরে নিলাম। শেষে আসছে সেল অফ স্ক্র্যাপ, যদি সেল অফ স্ক্র্যাপ থাকে তাহলে এখানেই মাইনাস করতে হবে। প্রশ্ন হলো কেন আমি এখানে মাইনাস করব? এটা কি অন্য কোনো জায়গায় মাইনাস করা যাবে না? না। তাহলে বোঝা প্রয়োজন সেল অফ স্ক্র্যাপ কি। স্ক্র্যাপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ, ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রয়। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে, যেটা বিক্রয় করে নগদ টাকা পাওয়া গেছে, তাহলে তো ব্যয় থেকে এটা মাইনাস করতেই হবে। আমি তো এখানে একটা প্রোডাক্টের পিছনে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটাই বাইর করতেছি। এখন ওই প্রোডাক্ট থেকে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ যেহেতু বেঁচে গেছে, তো ওইটাই আমি এখন বিক্রয় করে দিতেছি সেল অফ স্ক্র্যাপ। তাহলে তো ব্যয় থেকে এটা মাইনাস করার প্রয়োজন আছে। ধরে নিলাম ওই সেল অফ স্ক্র্যাপ আমি 1 টাকায় বিক্রি করে দিয়েছি, মাইনাস করে দিলাম, তাহলে যে 7 টাকা হয়, ওই 7 টাকা আমি এখানে নিলাম। ওই 7 টাকা উপরের 15 টাকার সাথে 7 টাকা যদি আমি যোগ করি তাহলে 22 টাকা হয়। এটাই হচ্ছে ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট। এটার আরেকটা নাম আছে ম্যানুফ্যাকচারিং কোস্টও এটাকে বলা যেতে পারে। তাহলে আমি ম্যানুফ্যাকচারিং কোস্ট পর্যন্ত চলে আসলাম। ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট। এখন বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতে হবে, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ করতে হবে, পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তারপর নিয়ম অনুযায়ী বিগিনিং ফিনিশ কোর্স যোগ করতে হবে, এন্ডিং ফিনিশ কোর্স বিগ করতে হবে, পাওয়া যাবে কোস্ট অফ গুডস সল্ট। তারপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে যোগ করে পাওয়া যাবে টোটাল কোস্ট। টোটাল যেই পরিমাণ ব্যয় হয়েছে তার সাথে প্রফিট যোগ করে পাওয়া যাবে বিক্রয় মূল্য। এই হলো নিয়ম, এই ধারাবাহিকতায় তোমাকে আনতে হবে। আমি একটু পরে তোমাদের প্রয়োগ দেখাবো। আমি কিন্তু এই ধারাবাহিকতায় অঙ্কের সমাধানটা করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ধরে নিলাম আমি এই 22 টাকা এর সাথে আমি ওয়ার্কিং প্রসেস বিগিনিং যোগ করলাম, হয়ে গেল 24 টাকা। এন্ডিংটা বিগ করলাম 1 টাকা ধরে নিলাম, হয়ে গেল 23 টাকা। ফিনিশ কোর্স আমি আরও 2 টাকা প্রারম্ভিক যোগ করলাম, হয়ে গেল 25 টাকা। এন্ডিংটা বিগ করলাম, হয়ে গেল 24 টাকা। তারপরে আমি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ধরে নিলাম আরও 3 টাকা যোগ করলে 27 টাকা। পেয়ে গেলাম কোস্ট অফ টোটাল কোস্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার টোটাল কোস্ট। এখন এই টোটাল কোস্টের সাথে একটা প্রোডাক্টের পিছনে আমার টোটাল ব্যয় হয়েছে 27 টাকা। ওকে, এখন আমাকে প্রফিট করতে হবে। ধরে নিলাম 3 টাকা প্রফিট করব আমি। 27 আর 3 30 টাকায় এখন আমাকে কি করতে হবে? বিক্রয় করতে হবে। কিন্তু ওই যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মধ্যে সরকারকে যে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, ওই মূল্য সংযোজন করটা এখানে যুক্ত করতে হবে। তো মূল্য সংযোজন কর ধরে নাও আরও 2 টাকা বা 1 টাকা যুক্ত করা হলো, তখন 32 টাকা এই এই মূল্যে তোমাকে বিক্রি করতে হবে। এক কথায় যে বিক্রয় মূল্যের মধ্যে সরকারি ট্যাক্স বা করটা অন্তর্ভুক্ত থাকে, ওইটাই মূল্য সংযোজন কর। এখন যেই কারখানা এই হিসাবসমূহ করতেছে, বিক্রি করতেছে, ব্যবসা করতেছে, এখন তাদেরকে তো সরকারকে কর দিতে হবে। কর দেওয়ার যে হিসাব, ওইটাই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আশা করব যে এইটা তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন একটা অঙ্কের সমাধান না বোঝালেই নয়, তোমরা শুধু ধারাবাহিক ক্লাসগুলো একবার দেখে নাও। একবার দেখে, আমি এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, একবার দেখে তারপর কমেন্ট করবে যে কতটা সহজে তোমরা বুঝতে পারলে। আর যদি মনে হয় বুঝতে পেরেছো, তখন তো আর তোমাদের বন্ধুরা যারা আছে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, তারাও যাতে আমার কোর্সে যুক্ত হয়ে এই ধরনের ক্লাস থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারে।
আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পার্ট সিতে 10 মার্কসের হয়ে থাকবে। এটা হলো একটা ফরম্যাটের অঙ্ক। আরেকটা ফরম্যাটের অঙ্ক আমি পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দিচ্ছি। মিস্টার সুজন ইজ এ ব্যাট রেজিস্টার ট্রেডার। মিস্টার সুজন একজন ব্যাট রেজিস্টার ট্রেডার। হি হ্যাড দি ফলোয়িং ট্রানজেকশন ইজ দ্য মান্থ অফ জানুয়ারি 2017। ট্রানজেকশনগুলো এখানে আছে। রিকোয়ারমেন্ট, গিভ নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। তারপরে ফুল কোয়ালিটিতে দেখো। আমি প্রশ্নটা এখানে রেখে দিলাম। একটু আগে যে নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি হাতে কলমে, সেটা এখানে রেখে দিলাম, আর উত্তরটা এখানে। তোমরা যদি ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো আর সব কিছু একসাথে দেখে সহজে বুঝবে। প্রথমে আছে ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 80,000। এখানে তো বলাই আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি ওপেন করা হয় বা সরকারি কোষাগারে ব্যাট জমা দেওয়া হয় তখন জার্নাল ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। তো ওইটাই লিখে দাও, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। টাকার পরিমাণ 80,000। এই তো হয়ে গেল। ব্যাখ্যার করে টু রেকর্ড বলে, যেটা যেই রিলেটেড ট্রানজেকশন ওই কথাটা লিখে দিবেন। টু রেকর্ড ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। টু পারচেজ ফর ক্যাশ টাকা 1 লক্ষ, ফর হুইচ পেইড ব্যাট 50%। 1 লক্ষ টাকার পণ্য নগদে ক্রয় যেখানে 15% ব্যাট। ওকে, নগদে পণ্য ক্রয় করলে তো নগদে যাবে। এই যে দেখো, পণ্য ক্রয় করলে কি জানাল, পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেহেতু এটা নগদে, বাকিতে হলে অ্যাকাউন্ট পেবল আমি ক্রেডিট করতাম। এখন আমার কথা হলো, তোমরা প্রথমে জাবেদা দাখিলা বসাবে, টাকার হিসাব পরে তো বসিয়ে দাও। পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, আমি জাবেদা দাখিলা বসিয়ে দিলাম। এখানে দেখো হুইচ আছে, তো হুইচ থাকলে টাকা ডিরেক্ট বাইর করতে হয় পারচেজ বা সেলসের টাকার। তাহলে পারচেজের টাকাটা 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা বসানো হলো। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 1 লক্ষে ডিরেক্ট 15% 15,000। তাহলে ক্রয়ের টাকা বেটের টাকা দুইটা যোগ করে ক্যাশের করে ক্রেডিট 1,15,000। ডেবিট যেহেতু 1,15,000 হয়েছে, ক্রেডিট তো 1,15,000 হতে হবে, তাই না? এখন ডেবিটে 1 লক্ষ আর 15,000 দুইটা যোগ করে ক্রেডিটে ক্যাশের টাকা 1,15,000 দিতে হচ্ছে। এই যে পণ্য ক্রয় করেছো, বাকিতে ক্রয়ের টাকা 1 লক্ষ, এখানে ব্যাট আছে আরো 15,000, 1,15,000 টাকা দিতে হবে। সোল্ড ফর ক্যাশ টাকা 1,50,000, ফর হুইচ রিসিভড ব্যাট 15%। 1,50,000 টাকার পণ্য নগদে বিক্রয়, সোল্ড মানে বিক্রয়, হুইচ যেখানে রিসিভড ব্যাট যেখানে 15% ছিল, তো হুইচ আছে ডিরেক্ট 15%। এখন বিক্রয়ের যে জার্নালটা ওইটা আগে লিখে দাও। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ 1,50,000, এইটা সেলসের করে বসিয়ে দাও। তাহলে 1,50,000-এর ব্যাট হচ্ছে 15%, 22,500। এখন এই সেলস আর ব্যাট দুইটা যোগ করে ক্যাশের টাকা 1,72,500 এখানে বসিয়ে দাও। ক্যাশ হচ্ছে 1,72,500, সেলস হচ্ছে 1,50,000 আর ব্যাট হচ্ছে 22,500। এখন সেলস আর ব্যাট দুইটা যোগ করে বিপরীত দিক ডেবিটে 1,72,500 বসাতে হবে। তো এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আগে কিন্তু জার্নাল বসাবে। হুইচ আছে ডিরেক্ট তুমি ব্যাটটা আগে বাইর করে নিবে, তারপর দুইটা যোগ করে বিপরীত পাশে ডেবিটে ক্যাশের করে টাকাটা বসাবে। পারচেজ অন অ্যাকাউন্ট উইথ 50% ব্যাট ফর টাকা 1,25,000। এখানে কিন্তু উইথ আছে, ইনক্লুডিং বা উইথ থাকলে ব্যাট বাইর করার নিয়ম 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ। আগে জার্নালটা বসিয়ে দাও। ক্রয়ের জার্নাল, পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এটা যেহেতু অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্টের বাংলা অর্থ হলো বাকিতে বা দ্বারে। তাহলে পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটাকে বসানো হলো। এখন পারচেজ করা হয়েছে কত টাকা, এই জায়গায় বাকিতে 1,25,000 টাকা, উইথ মানে সাথে, মানে 1,25,000 টাকার সাথে ব্যাট অন্তর্ভুক্ত ছিল। আগের যে টাকাটা হুইচ আছে, হুইচের সাথে বোঝানো হয় যে ব্যাট আলাদা আছে। ব্যাট আলাদা আছে যার কারণে ক্যাশের টাকার সাথে পরবর্তীতে টাকাগুলো কিন্তু মানে পারচেজ আর ব্যাটের টাকা যোগ করে ক্যাশে বসানো হয়েছে। কেন? হুইচ থাকার কারণে ব্যাট আলাদা। আর এই টাকার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে, উইথ মানে তো সাথে, ইনক্লুডিং মানে তো অন্তর্ভুক্ত। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি তোমাদেরকে বলি। পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদারের গড়ে 1,25,000, আর নগদে যদি
দিয়ে দিতেন তাহলে নগদেই 1,25,000 হতো, কারণ এই 1,25,000-এর মধ্যে বেট অন্তর্ভুক্ত। এখন বেটের টাকা বাইর করার নিয়ম কি, যে 1,25,000-কে 115 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ 16,304। তারপরে এটা 1,25,000 থেকে 16,304 এখন তো মাইনাস হবে, মাইনাস করে পারচেজ 1,08,696। এই যে পাওনাদারের সৃষ্টি হলো 1,25,000 সাথে বেট অন্তর্ভুক্ত আছে, তার মানে 1,25,000-এর মধ্যে পারচেজের টাকাও আছে, বেটের টাকাটাও আছে, আমাকে শুধু আলাদা করতে হবে। আর আলাদা করার জন্য এই পদ্ধতি। সুতরাং আমি বলতে পারি হুইচ যুক্ত থাকলে পারচেজ বা সেলসের টাকা আলাদা করে বসাবো, বেট আলাদা করে বাইর করব, তারপরে ক্যাশের ঘরে যোগ করব। আর উইথ বা ইনক্লুডিং যুক্ত থাকলে আগেই আমি অ্যাকাউন্ট পেবল বা ক্যাশের টাকা সম্পূর্ণ বসাবো, ওইটার উপরে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করে বেটের টাকা, দেন ক্যাশ বা অ্যাকাউন্ট পেবলের টাকা থেকে বেটের টাকা মাইনাস করে পারচেজ বা সেলসের টাকাটা আমরা বাইর করব। আরও কিছু অঙ্ক দেখো। সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% বেট 4 টাকা 2 লক্ষ। সোল্ড অন অ্যাকাউন্ট, সোল্ড মানে তো বিক্রয়, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে বিক্রয়, বেট আছে 15%, 2 লক্ষ টাকা উইথ আছে না। আচ্ছা, এটা সোল্ডের জার্নালটা লিখে দাও। বাকিতে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস ক্রেডিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এখন দেনাদারের পরিমাণ, বাকিতে বিক্রয়, দেনাদারের পরিমাণ টোটাল 2 লক্ষ। তো এখানে বেট অন্তর্ভুক্ত আছে, বেটটা আলাদা করো। 2 লক্ষকে 115 দ্বারা না, বেট এখানে 2 লক্ষকে 115 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ 26,087। 2 লক্ষ থেকে বেট আলাদা করলে তখন সেলসের টাকা 1,73,913। এখন এই সেলসের টাকার বেটের টাকা যোগ করলে দেনাদার পাবে মানে দেনাদারের সৃষ্টি হয়েছে 2 লক্ষ টাকা। উইথ মানে এখানে এই টাকার মধ্যে বেট অন্তর্ভুক্ত আছে, তোমাকে শুধু এইভাবে আলাদা করতে হবে। আর হুইচ মানে বেট অন্তর্ভুক্ত নয়, তোমাকে আলাদাভাবে বাইর করে যোগ করতে হবে। ঠিক আছে। বেট ডেপোসিটেড টু গভ ট্রেজারি টাকা 30,000। বেট ডেপোসিটেড টু গভ ট্রেজারি টাকা 30,000। তো এই যে বেট ডেপোসিটেড অন গভ ট্রেজারি থাকলে বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাঙ্ক ক্রেডিট, এটাই তো জার্নাল। বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 30,000, ক্যাশ অথবা ব্যাঙ্ক ক্রেডিট 30,000। পারচেজ এ মেশিন 4 টাকা 3 লক্ষ, ফর হুইচ পেইড বেট 15%। একটা মেশিন ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা দিয়ে, যেখানে বেট আছে 15%। বেট অন্তর্ভুক্ত আছে, তো মেশিন ক্রয়ের জন্য আলাদাভাবে বেট কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে হয় না, তখন সম্পদের নাম ডেবিট। যেমন এখানে সম্পদ ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন মেশিন ক্রয় করা হয়েছে, মেশিনারি ডেবিট, ক্যাশ অথবা ব্যাঙ্ক ক্রেডিট। 3 লক্ষ এর 15% 45,000। তো 3 লক্ষ এবং 45,000 বেট সহ, হুইচ যেহেতু আছে বেট তো যোগ করতে হবে, সুতরাং 3,45,000 হয়। যে বেট ডেবিট মানে বেট যুক্ত করতে হবে 3 লক্ষের সাথে, মেশিনারি ডেবিট, ক্যাশ অথবা ব্যাঙ্ক ক্রেডিট 3,45,000। পরেরটা বুঝো, পারচেজ সাপ্লাইজ উইথ 15% বেট 4 টাকা 20,000। আগেরটা 7 নম্বরে আছে হুইচ আর 8 নম্বরে আছে উইথ। আমার কথা হলো উইথ থাকলে তোমাকে আর ব্যাট বাহির করার প্রয়োজন নেই, কারণ এই 20,000-এর মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে। আবার বইয়ের মধ্যে তোমাদের এই টাকাটা কিন্তু ভুল দিয়েছে, এই জন্য আমি এটা ঠিক করি নাই, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এখানে 23,000 নয়, এখানে 20,000। সাপ্লাইজ একটা সম্পদ, সাপ্লাইজ ক্রয় করেছে, অবশ্যই সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, বাট টাকাটা এখানে ভুল আছে, কারণ উইথ থাকলে আমরা আরও অঙ্কের সমাধান করব। উইথ থাকলে আমাদের ব্যাট এখানে যোগ করা হয় না, বিগ করা হয়, মানে বিগ করার প্রয়োজন পড়ে না। ব্যাট সহ যেহেতু এখানে আছে, আলাদাভাবে ব্যাট দেখাতে হয় না। যে 20,000 আছে ওই 20,000-ই। আগেরটার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত ছিল না, হুইচ থাকার কারণে বুঝলাম, যার কারণে আরও 45,000 ব্যাট যুক্ত করেই তারপরে এখানে বসিয়ে দিয়েছি। এখন জাবেদা দাখিলা আমরা করে ফেলেছি। এখন কি কাজ, এখন বেট কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা বলেছে, প্রিপেয়ার বেট কারেন্ট অ্যাকাউন্ট, এটা একটা খতিয়ান। আমি এই যে জাবেদা দাখিলা এখানে রেখে দিলাম, আর বেট কারেন্ট অ্যাকাউন্টটা তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছে। তুমি যে বেট কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করবে, ডেট 2017 সাল, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিটের আলাদা একটা খতিয়ানের চক এইভাবে অঙ্কন করে নেবেন। তারপর 1 নাম্বার থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো তো বেট কারেন্ট অ্যাকাউন্ট কোথায় আছে। এই যে দেখো বেট কারেন্ট অ্যাকাউন্ট আছে, সাথে কি আছে, ক্যাশ। তাহলে বেট কারেন্ট অ্যাকাউন্টের সাথে যেটা ক্যাশ ওইখানে সাথেরটা লিখা হয়। আর বেট কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু ডেবিটে আছে 80, সুতরাং ডেবিট টাকা 80, ব্যালেন্সও সেটা ডেবিটে 80,000 বসবে। আচ্ছা, 2 নম্বরে কি বেট কারেন্ট অ্যাকাউন্ট আছে? আছে। ডেবিট না ক্রেডিট? ডেবিট 15,000, তাহলে ডেবিটে 15,000 বসবে। এখন বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হলে এটার সাথে ক্রেডিট কি আছে, ক্যাশ আছে, তার মানে এখানে ক্যাশ বসবে। আগের ডেবিট 80,000, নতুন আরও ডেবিট 15, 80 আর 15 যোগ করলে ডেবিটের 95,000। আচ্ছা, 3 নম্বরে কি বেট কারেন্ট অ্যাকাউন্ট আছে? আছে।
যেমন এই যে বেড কারেন্ট অ্যাকাউন্ট কত টাকা, 22,500। তাহলে আমি ক্রেডিটে লিখলাম, এটা কিন্তু ক্রেডিটে আছে, লিখলাম ক্রেডিটের ঘরে প্রথমে 22,500। এখানে তো বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে ডেবিট কি? ডেবিট দেখো ক্যাশ আছে, তাহলে ডেবিটটা সাথে লিখতে হবে। আগে ডেবিট ব্যালেন্স 95,000, বর্তমানে ক্রেডিট ব্যালেন্স 22,500। 95,000 থেকে 22,500 যদি আমরা মাইনাস করে দিই, 72,500 টাকা এটা হচ্ছে তাকে, মানে ডেবিটের টাকা থেকে ক্রেডিটের টাকা মাইনাস করে দিলাম। পরের তারিখে কি বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। ডেবিট না ক্রেডিট? ডেবিট, তাহলে ডেবিটে 16,304। আচ্ছা, এটা ডেবিট হলে ক্রেডিট কি? ক্রেডিট কিন্তু অ্যাকাউন্ট পেবল। ওকে, তাহলে এখানে অ্যাকাউন্ট পেবল লিখো। এখন এটা যেহেতু ডেবিট, আগের ব্যালেন্সটাও ডেবিটের, 72,500 থেকে ডেবিটের 500 থেকে না, 72,500 এর সাথে ডেবিটের 16,304 যোগ করলে 88,304। পরের তারিখে কি বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে? আছে। তা কত টাকা? 26,087। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ওকে, এটা ক্রেডিট হলে ডেবিট কি? অ্যাকাউন্ট রিসিভেবল, লিখো অ্যাকাউন্ট রিসিভেবল। আশা করবো সহজে বুঝতে পারতেছো। এখন এটা হলো 88,804, এটা হলো ডেবিট ব্যালেন্স, কিন্তু 26,087 এটা ক্রেডিট ব্যালেন্স, তাহলে মাইনাস হবে। 88,804 থেকে 26,087 মাইনাস করলে 62,717 ডেবিটে ব্যালেন্স থাকবে। পরের তারিখে কি আছে? বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে। ডেবিট না ক্রেডিট? ডেবিট। কত টাকা? 30,000, তাহলে ডেবিটে 30,000, সাথে কি আছে? ক্যাশ অথবা ব্যাংক। ওকে, ক্যাশ। তাহলে এটাও ডেবিট ব্যালেন্স, এটাও ডেবিট ব্যালেন্স, 62,717, সাথে ডেবিটের 30,000 যোগ করলে 92,717। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের একটা ফরম্যাটের অঙ্ক। আমি পরের ক্লাসে আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো এই ফরম্যাটের। তারপরের ক্লাসে 2 নম্বর যে ফরম্যাট আছে ওই ফরম্যাটের অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিচ্ছে। তোমরা সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে।